আজকে আমি আপনাদের সামনে ভৌতিক ঘটনা তো অবশ্যই শোনাবো। তবে তার আগে একটা এমন ঘটনা আপনাদেরকে এখন আমি শোনাবো, যেটা শুনে আমি তো পুরো হাঁ হয়ে গেছিলাম। আমি সিউর আপনারাও হবেন। প্লিজ এই ঘটনাটা খুব মন দিয়ে শুনুন। এই ঘটনা কিন্তু তেহরানের একটা ঘটনা। তো যে ঘটনাটা সামনে আসে বা যেটা আমি জানতে পারি, তো ওখানে একটি ছেলে ছিল, সে একটি মেয়েকে খুব পছন্দ করত। এবার ছেলেটি মেয়েটিকে খুব পছন্দ করত, তাকে বারবার সে তার মনের কথা জানায়। কিন্তু মেয়েটি ছেলেটিকে একদমই পছন্দ করত না। ও বারবার ছেলেটির প্রপোজাল রিজেক্ট করছিল। এইবারে বারবার যখন মেয়েটা ছেলেটার প্রপোজাল রিজেক্ট করে, তো ছেলেটার খুব ইগো হার্ট হয়ে যায়। কিছু, কিছু মানুষের দেখবেন তারা না টা শুনতে পারে না। তো এই ছেলেটাও সেরকম টাইপেরই একটা ছেলে ছিল। তো তার খুব ইগো হার্ট হয় যে ও আমাকে না বলছে বারবার। ঠিক আছে, আমি এর বদলা নেব। এবার ছেলেটি কি করে, একটা অত্যন্ত একটি খারাপ কাজ করে বসে মেয়েটির সাথে। সেটা হলো মেয়েটির মুখে অ্যাসিড ছোড়ে। এইবার এই অ্যাসিড ছোড়ার যে ফলাফল সেটা তো বুঝতেই পারছেন। প্রচন্ড যন্ত্রণা, একেবারে ব্যথায় কাঁদতে, কাঁদতে মেয়েটি একেবারে কাতর হয়ে পড়ে। একেবারে যাকে বলে নরক যন্ত্রণা মেয়েটিকে ভোগ করতে হয়। তো এরপরে মেয়েটির বাড়ির লোক আ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেয়েটির অনেকগুলো সার্জারি হয়। তো অনেক সার্জারি করার পরেও মেয়েটির কিন্তু মুখ অবশ্যই আর আগের মতো হয় না। এবার মেয়েটি অবশ্যই কেস ফাইল করে এবং তেহরানে একটা রুল আছে। সেটা হচ্ছে যে আপনার সাথে যদি কেউ কোনো খারাপ কাজ করে, কোর্ট নির্দেশ দিতে পারে, যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, এই কাজটা করেছে, তাহলে আপনাকেও সেই পাওয়ারটা দেয়া হবে যে আপনিও সেই সেম কাজটা তার সাথে করতে পারবেন। এটা তেহরানের রুল। এবার বহু বছর ধরেই মোটামুটি কোর্ট কেস চলে। মেয়েটি তার লড়াই চালিয়ে যায়। এবার লড়াই দীর্ঘ যখন চালিয়ে যাওয়া হয়, একটা সময় এসে জিনিসটা প্রমাণিত হয় এবং কোর্ট বলে যে একে আমরা আমাদের হেফাজতে নিয়ে নিচ্ছি। আপনিও, ও যেমন আপনার মুখে অ্যাসিড ছুঁড়েছে, আপনিও মানে এই কাজটা করতে পারবেন। এবং সেটাও কিন্তু ওখানকার লোকেদের সামনেই আরকি করা। সেটা জেলের মধ্যে হোক বা অন্য কোনো ঘরে হোক, সেটা সে করতে পারে। সেটা বাই রুলই পারে করতে। ওখানকার গভর্নমেন্টের এরকমই একটা রুল সেট করা আছে। তো বুঝতেই পারছেন মেয়েটিকে যে পরিমাণ যন্ত্রণা, যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটা একটা সাধারণ মানুষ হয়তো ভাবতেও পারবে না। এবার ঘটনাটা যেটা ঘটলো, যে ওখানে একটা টাইমিং দেয়া হয়েছিল মেয়েটাকে, যে আপনি এই টাইমে আসবেন, আপনাকে সেম অ্যাসিড দেয়া হবে, আপনি ছেলেটিকে সেম ওই মুখে অ্যাসিডটা ছুড়বেন। এবার ওখানের যিনি ভারপ্রাপ্ত যিনি ছিলেন অফিসার, তো তিনি সেখানে উপস্থিত। মেয়েটিকে দেয়া হয়েছে অ্যাসিড এবং টাইমিংও একদম ঠিক করে দেওয়া হয়েছে যে এই টাইমে আপনি এই কাজটা করতে পারবেন। একটা রুম, সেখানে ছেলেটিকে আনা হয়েছে। ছেলেটি তো এবার মানে নিজের ভুল তো বুঝতে পেরেছে, বা সেম জিনিসটা যখন ওর সাথে হতে যাবে, তো বুঝতেই পারছেন তার মনের মধ্যে কি চলছে। এবার মেয়েটি এত বছর ধরে কেস লড়েছে। এরকম নরক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। এবার যখন ওই টাইমটা এসছে এবং ওনাকে যখন ওখানকার ভারপ্রাপ্ত আধিকারিক বলেছে যে হ্যাঁ, এবার আপনি কাজটা করতে পারেন, তখন মেয়েটি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটি কিন্তু অ্যাসিডটি ছোড়ে না, যেটা বাই রুল ও ছুড়তে পারত, ও কেস জিতে গেছিল। তো মেয়েটি তখন ওখানে দাঁড়িয়ে বলে যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। যে যন্ত্রণাটা আমি পেয়েছি, যে কষ্টটা আমি পেয়েছি, আমি সেই সেম যন্ত্রণা, সেম কষ্টটা আমি এই ছেলেটাকে দিতে পারবো না। যতই ও আমার সাথে এই কাজটা করে থাকুক না কেন, আমি জানি এটা কতটা কষ্টকর, আমি জানি এটা ভোগ করাটা কি নারকীয় ব্যাপার। এই সেম জিনিসটা আমি নিজে ভোগ করে আমি আমার হাত দিয়ে অন্য কাউকে এই ক্ষতিটা করবো, এটা আমি পারবো না। এই বলে মেয়েটি বলে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি, বলে মেয়েটি বেরিয়ে যায়। এবার ভাবুন, মানে এই কথাটা যখন মেয়েটি বলে, এটা শোনার পরে ছেলেটি নাকি পাগলের মতো কাঁদছিল। একদম পাগলের মতো কাঁদছিল। কারণ ছেলেটিও মনে, মনে ভাবছে যে আমি যার সাথে এতটা খারাপ করলাম, সে সুযোগ পেল, সে এত বছর ধরে কোর্ট কেস লড়লো। অথচ এই টাইমটায় এসে ও আমাকে ক্ষমা করে দিলে। এত বড় মন মেয়েটার, আমি এই মেয়েটার সাথে এরকম খারাপ করলাম। এবং এই যে ঘটনাটা সামনে এসেছে, এটা থেকে আমার না একটা জিনিসই মনে হলো, এই যে ক্ষমা, মানুষ যে মানুষকে ক্ষমা করে, বলে না যে ক্ষমাই পরম ধর্ম, কিন্তু আমরা আজকালকার দিনে আমাদেরকে সামান্যতম যদি কেউ কিছু কথা শুনিয়ে দেয়,
আমরা ভাবি যে ও বাবা আমাকে এরকম বলল, একে তো আমার কথা শোনানো উচিত, বা এ আমাকে এরকম ব্যবহার করলো, আমিও এর সাথে এরকম ব্যবহার করব। আমরা এরকম প্রায়শই ভেবে থাকি, আমরা মানুষের এরকম ভেবে থাকি। কিন্তু ভাবুন যে যাদের মন, মানে মনে যারা এরকম করতে পারে, কাজটা যিনি করেছেন, যে ভদ্রমহিলা করেছেন, তার মন কতটা বড়, কতটা উদার বলে তিনি আজকে তার জীবনটা যে নষ্ট করে দিল, তার মুখ, তার রূপ নষ্ট করে দিল। সেইটা কিন্তু মানে এইরকম একজনকে ক্ষমা করাটা কিন্তু সত্যি আমি মনে করি মানে ঐশ্বরিক কিছু হয়তো তার মধ্যে আছে। সে তো মানে এটা ভাবাই যায় না। তাই আমার মনে হয় যে উনি ঠিক করেছেন না ভুল করেছেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমি ভাবছি যে মানুষটা কতটা বড় মনের, এবং এই যে আমরা একটুতেই খুব মানে একটু সামান্য কিছু আমাদের পছন্দ না হলে এই যে আমাদের মনে হয় যে এটা ঠিক হলো না, এটা আমার সাথে ভুল হলো, এ আমাকে এরকম কেন বলল? তো এই জায়গা থেকে না আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে যে একটু সহ্য, একটু বোঝা, এগুলো হয়তো আমাদের মধ্যে হয়তো পেশেন্স অনেক কমে যাচ্ছে। এবং মানে জানি না ভগবান নিশ্চয়ই ছেলেটিকে তার শাস্তি দেবেন, কারণ মেয়েটির হাতে সেই শাস্তি দেওয়ার ক্ষমতাটা ছিল, সে দেয়নি, কিন্তু ভগবান তো আছেন, তিনি ঠিকই দেবেন। সেই ছেলেটি তার কর্মের ফল কিন্তু ঠিক পাবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, এই ঘটনাটা আমি শেয়ার করলাম। আপনারা কেউ শুনেছেন কিনা ঘটনাটা আমি জানি না। আপনারা গুগল করে দেখতে পারেন, নিশ্চয়ই পাবেন। তো এটাই ছিল, এটা দিয়ে আমি আজকে এপিসোড শুরু করলাম। এরপরে আসছে একটা ভৌতিক ঘটনা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ও ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজগতে কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে আলোক বর্ণা লিখে পাঠিয়েছে। ও আমাকে রিকোয়েস্ট করেছে ইমেলটা পড়ে যেন গুছিয়ে আমি এই ঘটনাটা আপনাদের সামনে বলি, কারণ ও এই ঘটনাটা যখন লিখে পাঠিয়েছে তখন ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি, কিছু ঘটনা আগে পরে হয়ে গেছে। তো অবশ্যই আমি পুরো ইমেলটা পড়ে গুছিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করছি, ঠিক ও যেভাবে লিখেছে। ও প্রথমে নিজের সম্পর্কে দু একটা কথা বলেছে। তার কারণ হচ্ছে এই ঘটনাটা ওর সাথেই ঘটেছিল, এবং ঘটেছিল একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে। তো জানিয়েছে যে পারিবারিক কিছু কারণের জন্য ওর যখন কলেজের 3rd ইয়ার, সেই সময় ওর 20 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এবং ওর যখন বিয়ে হয় তখন ওর বিয়ে করার যে খুব ইচ্ছে ছিল সেটা নয়, এবং ওকে বাড়ি থেকে বলা হয় যে একটা ভালো বাড়িতে ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেওয়া হচ্ছে, তুমি ওখানে খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, খুব মজা করে থাকবে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ ভালো, তোমাকে অনেক স্বাধীনতা দেবে। এবং সত্যি সত্যি ও যখন বিয়ের আগে ও শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিট করে, ওর হবু হাজব্যান্ডের সাথে মিট করে, ও কিন্তু সেরকমই একটা ভাইব পায়। ওর মনে হয় যে ঠিক আছে, এই আমি এবার বিয়ে করে নিই। এবার বিয়ের পরে ও যখন বিয়ে করে নতুন এলো, নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে ঢুকলো, তো ও দেখছে ওকে সবাই খুব ভালোবাসে, ওকে সবাই একদম মাথায় করে রাখছে, যেটা ওর কাছে কিন্তু খুব ভালো একটা বিষয় ছিল। তো নিজেই লিখেছে যে দিদি, আমি শ্বশুরবাড়িতে গিয়ে এত সবাই আমাকে প্যাম্পার করা শুরু করে যে আমি জাস্ট আমার মনে হয়েছিল যে কোনো রকমের গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষাটা দেব, এবং তারপরে হাত পা একদম খুলে ঘুরবো ফিরবো, আনন্দ করব, খাবো দাবো, জাস্ট এইভাবেই আমি আমার জীবনটা কাটাবো। এবং আলোকপর্ণা জানিয়েছে যে দিদি, আমি এই ঘটনাটা যখন ঘটে, আমার জীবনের প্রথম দিকটায় যখন আমার নতুন বিয়ে হয়, আমি একেবারেই অন্য টাইপের মানুষ ছিলাম। আমি সব সময় সব কিছুকে আনন্দ, মজা, ইয়ার্কি এইভাবেই নিতাম। কোনো লাইফের বিষয়ে আমি সিরিয়াস ছিলাম না, এবং কোনো একটা ঘটনা যদি ঘটতো বা কোনো একটা কিছু যদি আমার চোখের সামনে আসতো, সেটাকে আমি খুব লাইটলি নিতাম। সেটার যে একটা গভীর তাৎপর্য থাকতে পারে বা সেটার যে অন্য কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, এটা আমি কোনোদিনও ভাবিইনি।
আমার খালি মনে হতো সব কিছু নিয়ে মজা করা যায়, আনন্দ করা যায়, এইটুকুই। আর ওই যে বললাম যে ওকে যেহেতু শ্বশুরবাড়িতেও সবাই খুব ভালোবাসতো, ওর বয়সটাও কম ছিল, তো সেই জন্য সেই সিরিয়াসনেসটা কিন্তু ওর মধ্যে কখনোই আসেনি। এইবারে একটা সময় আসে, তখন মানে ওর বিয়ে হয়েছে জাস্ট 1 মাস হয়েছে। তো ওর শ্বশুরবাড়ির দিকেরই একজন আত্মীয়, যাদের সাথে ওর শ্বশুরবাড়ির মানুষের খুব একটা ক্লোজ রিলেশন ছিল, তিনি হঠাৎ করেই মারা যান। এবং সেই ব্যক্তির যে একদম মারা যাওয়ার বয়স হয়ে গেছিল তা কিন্তু মানে নয়, তার এমন কিছু বয়স হয়নি, তার বয়স ছিল ওই মোটামুটি 50-এর ঘরে, 50-51 এরকম তার বয়স ছিল। এবং সে হঠাৎ করেই খুব সাডেন ডেথ হয়ে যায় তার। এবার বুঝতেই পাচ্ছেন, একটা মানুষ তার তখনও মানে মৃত্যুর সময় হয়নি, কিন্তু সে মারা গেছে, ফলে পরিবারের লোকেরা তো একদম শকে চলে যায়। এবার যেহেতু ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে ওই আত্মীয়ের খুব ভালো একটা সম্পর্ক ছিল, তো তারাও সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে যায়। এবার ওর যে মানে ওদের বাড়িতে একজন পিসি ছিলেন, মানে পিসি শাশুড়ি ছিলেন, তিনি বলে যে তোমার তো সবে 1 মাস হয়েছে, বিয়ে হয়েছে, তুমি যেও না। এবার ওর কাছে না মানে আলোকপর্ণা যেটা জানিয়েছে যে ওর কাছে এই মানে কোনো বাড়িতে কেউ মারা গেছে আমি যাব না বা কিছু জিনিস যে মানতে হয়, এগুলো ওর মধ্যে একদমই ছিল না। এবং ও এটাকেও ভাবে যে ঠিক আছে, সবাই যাচ্ছে, আমি বা কেন যাব না, আমিও চলে যাই। তোর বরকে বলে যে দেখো আমার খুব যেতে ইচ্ছে করছে তোমাদের সাথে। তোর বর বলে যে পিসিমা যে বারণ করলো, তখন বললো দূর কিছু হবে না, চলো তো, তোমরাও যাচ্ছ, আমি একা বাড়ি থেকে কি করব। বলছে যে দেখো ওখানে আমরা হয়তো 3-4 দিন থেকে চলে আসবো, তুমি 3-4 দিন চলে এই কটা দিনের জন্য তুমি বাপের বাড়ি চলে যাও। এবার আলোকপর্ণা ভাবে যে ওখানে যাব, কারণ ওখানে মানে একটা অন্য একটা জায়গা, সেখানে যাব, একটু দেখবো জায়গাটা কীরকম, আর ঠিক আছে আমি নয় অ্যাডজাস্ট করে নেবো, কোনো অসুবিধা হবে না। তো ওর বরকে বলে, আর ওর শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ ছিলেন, তারা মানে ওর চাওয়াটাকে প্রাধান্য দেয়, বলে যে ঠিক আছে তুমিও চলো তাহলে আমাদের সাথে। তো ওর হাজব্যান্ডের সাথে চলে যায়, সবাই মিলে ওর শ্বশুর শাশুড়ি ওর হাজব্যান্ড ওই বাড়িতে চলে যায়। এবার ওদের প্ল্যান ছিল যে ওরা ওখানে 2 দিন থাকবে, থেকে আবার ব্যাক করে যাবে, তারপরে আবার শ্রাদ্ধে যাবে। কিন্তু ওখানে সিচুয়েশান একটু খারাপ হয়ে যায় বলতে ভদ্রলোকের ব্যবসা ছিল, আর ভদ্রলোকের 2 মেয়ে। এবার ওনার মেয়ে বলুন বা ওনার স্ত্রী, কেউই কিন্তু মানে ব্যবসাটা খুব একটা বুঝতেন না। মানে হঠাৎ করে উনি মারা গেছেন, এবার মানে এদের সাথে যেহেতু খুব ভালো সম্পর্ক ছিল, তো ওনার স্ত্রী আর কি, যে আত্মীয় মারা গেছেন, তার স্ত্রী বলে যে আমি তো কিছুই জানি না, টাকা পয়সা কোথায় কি আছে, কিভাবে কি রাখা আছে। আর ব্যবসায় ওনার 3 জন কর্মচারী ছিলেন, তো বলছে যে কর্মচারীরা যদি এদিক ওদিক কিছু করে দেয়, তো মানে প্রথমটুকু একটু তোমরা সামলে দাও, তারপরে আমি এ কদিনের ভিতরে ব্যাপারটা একটু বুঝে নিই, তারপরে না হয় আমি ব্যবসায় বসবো। কারণ ওনার মেয়েরা সবাই কলেজে পড়ে, তারা ব্যবসার অতটা মানে ইন্টারেস্টেডও নয়। এবার এরকম একটা সিচুয়েশান, তাতে আর ওই ভদ্রলোক কিন্তু এদের ফ্যামিলির সাথে ওই যে বলে খুব ক্লোজলি রিলেটেড, এবং ওদের কয়েক সময় অনেক হেল্পও করেছিল। তো তখন ওর বর ও শ্বশুরমশাই ভাবলো যে সত্যিই তো আজকে ও মারা গেছে, এবার যদি ওনার স্ত্রী বা ওনার মেয়েকে যদি ব্যাপারটা পুরো বুঝিয়ে না দেয়া হয়, হতেই পারে যে কর্মচারীরা টাকা পয়সা সব 2 নম্বরি করে মেরে দিয়ে চলে গেল, তো এরা তো কিছুই পাবে না। তো তখন প্ল্যান হলো যে ঠিক আছে, এরা শ্রাদ্ধ অবধি থাকবে। এবার ব্যবসাপত্র 1 দিন 2 দিন বন্ধ রাখা যায়, দিনের পর দিন তো আর বন্ধ রাখা সম্ভব নয়। তো ওনারা ওখানে থেকে গেল, এবং থেকে গিয়ে যেটা ঠিক হলো যে এই 11-12 দিনের মধ্যে ব্যবসার কোথায় কি টাকা পয়সা রাখা আছে, কিভাবে কি কাজকর্ম হয়, সেটা ওনারা একটু দেখে নেবে, কর্মচারীদের থেকে সমস্তটা জেনে ঠেনে নিয়ে ওনার স্ত্রীকে আর কি ব্যাপারটা বুঝিয়ে দেবে। আর এই ভদ্রলোক মানে ওনার স্বামীর কাকিমা হয়, মানে দূরসম্পর্কেই, একদম নিজের কাকিমা নয়, বাট ওই যে বললাম খুবই ক্লোজলি আর কি ওদের রিলেশন ছিল। তো কাকিমাকে ওনার বোনেদেরকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেবে শ্রাদ্ধ পর্যন্ত, তারপর ওরা ব্যাক করবে। যাই হোক, এবার ওখানে এই আলোকপর্ণা ওর হাজব্যান্ডের সাথে থেকে গেল। এবার
ওদের বাড়িটা যে জায়গাটা ছিল হুগলির একটা জায়গা, তো সেটা না মানে আশপাশে বেশ অন্য রকমের একটা পরিবেশ। অন্য রকমের পরিবেশ বলতে আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, মানে গ্রাম বলা যাবে না, কিন্তু শহরের মধ্যে হলেও মফস্বল একটা ফিল আছে। এবং সেখানে প্রচুর গাছ আছে, পাশে একটা আম বাগান আছে, সেখানে আবার সেই আম বাগান আবার কেউ কেউ লিজ নেয়, তো প্রচুর আম হয়, তার পাশে প্রচুর গাছপালা, তো জায়গাটা খুব সুন্দর। এবার এই যে মানে ওই ভদ্রলোকের যে 2 মেয়ে, তার সাথে আলোকপর্ণ বেশ একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আলোকপর্ণাও ওদের বাড়িতে গিয়ে টুকটাক কাজকর্ম করছে, মাঝে মধ্যে একটু বেরোচ্ছে, এদিক ওদিক দেখছে, তো ওর বেশ ভালোই লাগছিল। এবার দেখুন, কিছু কিছু জিনিস আছে যেগুলোর সাথে হয়তো সায়েন্সের ডিরেক্ট কোনো রিলেশন নেই, হতেই পারে, কিন্তু ডিরেক্ট রিলেশন না থাকলেও কিছু জিনিস বা কিছু জায়গা থেকে নিজেকে কিছু সময়ের জন্য অ্যাটলিস্ট বিরত রাখা উচিত। যেমন ধরুন, ওর যেমন নতুন বিয়ে হয়েছিল, এবার নতুন বিয়ের পরে ওকে বারণ করেছিল যেতে, তো ও গেছে, সেটাও ঠিক আছে, কিন্তু ও না ওই যে বললাম যে তখন ও একটা অন্যরকম ছিল, নিজেই লিখেছে ইমেলে যে আমি কোনো কিছু মানতাম না, কোনো নিয়ম কানুন নিষ্ঠা আচার এগুলো আমি কিছু মানতাম, ইভেন আমি এটোকাটাও অতটা ভালো করে মানতে পারতাম না, এদিক ওদিক করে ফেলতাম। তো ও কী করতো, সন্ধ্যের পরে যেহেতু বাড়িতে একজন মারা গেছে, বাট ও না মানে ওটাকে আর অতটা মাথায় রাখতো না। ও চুল খুলে সন্ধেবেলা হয়তো ঘরে বসে রয়েছে, বা হয়তো জাস্ট একটা হালকা ছোট্ট ক্লিপ মাথায় দিয়ে ওর বরের সাথে হয়তো একটু সন্ধেবেলা বেরোলো, এরকম করতো। এবার ওই বাড়িতে তো সবাই শোকে আচ্ছন্ন, প্লাস মানে টাকা পয়সা কোথায় কী আছে সেগুলোকে সব অ্যাকুমুলেট করতে ব্যস্ত, তো কেউ ওকে না ওখানে বলেনি যে তুমি বিকেলে বা বিকেলের পরে বা সন্ধ্যের পরে এভাবে চুলটা খুলে থেকো না, বা চুলটাকে ভালো করে বাঁধো, কেউ কখনো ওকে বলেনি। আর ওর যখন আর কি ওর শাশুড়ি মা যখন ওর মুখ দেখে, ওকে একটা সুন্দর সোনার লোহা বাঁধানো দিয়ে মুখ দেখেছিল। এবার ওখানে না একটা মকর মুখের একটা ডিজাইন ছিল, সোনার ওই যে লোহা বাঁধানোটা ছিল পলা, তো সেটা সোনার যে মুখের যে অংশটা, ওই যে ডিজাইনটা, সেখানটা না একটুখানি খোঁচা মতো হয়ে গেছিলো, মানে শাড়ির লেগে সুতো টুতো লেগে একটু খোঁচা মতো হয়ে গেছিলো। এবার ও সেটা এই বাড়িতে যখন আসে ও খেয়াল করে, তো ভাবলো যে এই জিনিসটা খোঁচা লাগতে লাগতে বেঁকে যেতে পারে সোনাটা, তো ও কী করে আবার খুলে রেখে দেয়। এবার আপনারা হয়তো জানেন যে লোহা কিন্তু শরীরের জন্য ভালোই বলা হয়, এবং বিশেষত লোহা একটা এমন ধাতু অনেক কিছু থেকে কিন্তু মানুষকে প্রোটেক্ট করে। আপনারা হয়তো দেখবেন যে এখন অনেকে খুব পাইরাইটের একটা ব্যাপার এসেছে, অনেক ধরনের মেটাল বলছে শরীরে পড়া শরীরের জন্য ভালো। তো এই ধরনের অনেক নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এফেক্ট থেকেও কিন্তু এই লোহা মানুষকে প্রোটেক্ট করে। এবার ও তো আর অত বোঝেনি, এবার সোনার চুড়ি এমনিতে ওর হাতে থাকতোই, তো যখন দেখে যে ওই ডিজাইনটার একটা জায়গায় একটুখানি খুঁটে গিয়ে একটু মুখ মতো বেরিয়ে গেছে, তো লোহা বাঁধানোটাকে খুলে রেখে দেয়। এবার এই লোহা বাঁধানো খুলে রেখে দেওয়া, বিকেলের পরও চুল খুলে থাকা, বাইরে বেরোনো বরের সাথে, এই জিনিসগুলো কিন্তু ও অবলীলাক্রমেই করতে থাকে। ওর মাথাতে একবারও আসে না যে শত হলেও এই বাড়িতে একজন মারা গেছে, এবং তার মৃত্যুটাও কিন্তু খুব সাডেন হয়েছে, তার মারা যাওয়ার কথা ছিল না, মানে বলা যেতে পারে সেই মানুষটার বাঁচার ইচ্ছে ছিল, বাঁচার কথাও ছিল, বাট কোনো কারণে তাকে চলে যেতে হয়। এই সব কিছুর মাথা থেকে বেরিয়ে যায়, এবং এই করতে করতে আস্তে আস্তে শ্রাদ্ধের দিন, মানে আদ্যশ্রাদ্ধ যেটাকে বলে, মৎস্যমুখ নয়, যেদিন শ্রাদ্ধের কাজ হয়, অ্যাকচুয়াল যে শ্রাদ্ধের যে গঙ্গার ঘাটে যে কাজগুলো হয়, সেই দিনটা সকাল থেকে একটা ব্যস্ততা ছিল, যেহেতু ঠাকুরমশাই আসবে, কাজকর্ম হবে, এবং এই অবধি কিন্তু ওর মনে মাথায় মানে কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা আসেনি, বা ওর একবারও মনেও হয়নি যে আমি এখানে আছি, আমার কোনো বিপদ হতে পারে বা এমন কিছু হতে পারে যেটা হয়তো আমার জন্য ভালোটা, কিন্তু ওর মনে হয়নি, জাস্ট ও ক্যাজুয়াল ছিল। এইবারে যেহেতু একটা বাড়িতে একজন মারা গেছে, তো সেই জন্য না ওর ওই কদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। এবার যেদিন শ্রাদ্ধের কাজ হচ্ছে সেদিন তো সকাল থেকে কাজ শুরু হয়েছে, এবার ও টুকটাক হাতে হাতে কাজ করেছে। এবার সেদিন না শরীরটা অতটা ভালো লাগছিল না,
তো ছাদে শ্রাদ্ধের কাজের ব্যবস্থা করা হয়েছে, আর ও কী করেছে, একতলায় এসেও ঘুমোচ্ছে। এবার একটু ঘুমিয়েছে, মানে বেশিক্ষণ ওই আধা ঘন্টাটাকেও ঘুমিয়েছে যে শরীরটা একটু বেটার লাগবে। এবার সমস্ত কাজকর্ম হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করা হবে। এবার ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, ওর না খুব খিদে পেয়েছে। এবার কাকে বলবে, এবার ওর হাজব্যান্ড তো বিজি রয়েছে। এবার যেটা আলোকপর্ণা লিখেছে যে ওর যা মনে হতো, ওর খিদে পেলে, ওর ঘুম পেলে সব কিছু ওর হাজব্যান্ডকে বলতো, আর ওর হাজব্যান্ড কিন্তু ওকে খুব সাপোর্ট করতো। এবার ও উঠে দেখছে যে সবাই তো ছাদে আছে। এবার ও কী করেছে, ছাদে গেছে। এবার ছাদে গিয়ে দেখছে যে ঠাকুরমশাই একটু ব্রেক নিয়েছে। এবার শ্রাদ্ধের কাজকর্ম হচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে ঘাটে যাওয়া হবে, সেখানেও কিছু কাজ হবে। এবার যেখানে ওই শ্রাদ্ধের কাজকর্ম হচ্ছিল সেখানে একটা জায়গায় দুটো কলা রাখা ছিল, ঠিক আছে। এবার ও দেখছে যে ওখানে শ্রাদ্ধে যেরকম হয় চাল, কলা, আরও বিভিন্ন সবজি, ফলমূল এগুলো তো থাকে। এবারে ওর মনে হলো যে এই কলা দুটো আলাদা আছে, তাহলে আমি এই কলা দুটো খেয়ে নিই, কারণ ওই যে বললাম ওর বয়সটাও খুব কম, খিদেও বেশি। তো খেয়ে নিয়েছে, খুব খিদে পেয়েছে, এবং ও কী করেছে, ওই কলা দুটো নিয়ে ও নিচে এসে কলা দুটো খেয়ে ফেলে। এবার এই যে ও ঘটনাটা ঘটালো, যে কলা দুটো এমনি রাখা ছিল, এই মানে ওর মনে হয়েছে যে অনেক ফল টল আনা হয়েছে শ্রাদ্ধের কাজের জন্য, তো এরকমই হয়তো ফল দুটো ওরকম কলা রাখা ছিল, সেটা ও খেতেই পারে, এই ভেবে ও কিন্তু না জেনেই কলাটা খেয়ে নিয়েছে। এবারে ঘটনা হচ্ছে, ওই কলা দুটো কিন্তু এমনি এমনি ওখানে রাখা ছিল না। ঠাকুরমশাই যিনি কাজ করছিলেন, তিনি ওই কলাটা যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে দিয়েছিলেন, এবং ওর পাশে একটা গ্লাসে না একটু জলও ছিল। এবার ওই কলাটা একটা কলা পাতার একটুখানি কেটে, মানে কোনো থালার মধ্যে প্রপার করে কিন্তু রাখা ছিল না, বা যেরকম ধরুন মাটির মালসায় দিয়ে কাজ করা হয় সেভাবে রাখা ছিল না। তো উনি ঠাকুরমশাই আর কি কাজ করতে করতে উনি একটা ছেঁড়া কলা পাতার উপরে ওই কলা দুটো রেখে তার পাশে একটা জল রেখেছিল। এবার সেটা হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, জলটা মানে জলের যে গ্লাসটা ছিল সেটা হয়তো একটু সাইডে সরে গেছিলো। এবার আলোকপর্ণা তো আর বুঝতে পারিনি, ও ভেবেছে ছাদে এত জিনিসপত্র ছড়ানো রয়েছে, প্রচুর ফল টল রয়েছে, তো ও ভেবেছে এই দুটো ফল হয়তো আলাদা করে রাখা আছে, আমি খেয়ে নিই। এবার ওইটা যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেয়া হয়েছিল সেই ধারণাটা কিন্তু ওর মধ্যে একেবারেই ছিল না, এবং এই জায়গাতেই কিন্তু একটা মস্ত বড় ভুল অনিচ্ছাকৃতভাবেই করে বসে। যাই হোক, কলা তো খেয়ে নিয়েছে। এবার তারপরে ও আবার উপরে যায় কিছুক্ষণ পরে, তারপরে সেখান থেকে আরও শ্রাদ্ধের কাজকর্ম এগোয়। এরপরে ওই বাড়ির লোকেরা যখন ঘাটে যায় বাকি রিচুয়ালগুলো করবে বলে, তো সেখানে দেখা যায় যে ওই মালসার মধ্যে চাল ফাল দিয়ে যে আগুন জ্বালিয়ে যে কাজটা করতে হয়, যে রিচুয়ালটা আছে শ্রাদ্ধের, সেইটা করার সময় কোনোভাবেই না মানে আগুনটা জ্বলছিল না, এবং ওখানে যে প্রচুর হাওয়া দিচ্ছিল সেই সময় তাও কিন্তু নয়। যাই হোক, তো ঠাকুরমশাই কোনো রকমে কাজটা শেষ করেন, এবং উনি তখন বলেন যে বাড়িতে কাজগুলো ঠিকঠাক করেই হলো, ঘাটে আসার পরে কেন এত বাধা এলো এটা ঠিক বোঝা গেল না। যাই হোক, তো তখনকার মতো কাজকর্ম সব ঘাট থেকে মিটিয়ে ওনারা সবাই বাড়ি চলে আসে। এবার মৎস্যমুখের যে শ্রাদ্ধের যে কাজটা ছিল সেটা ছিল তার একদিন পরে। এবার আলোকপর্ণা না, মানে ওই যে বললাম একটুখানি ওর মাথা ধরেছিল, শরীরটা একটু খারাপ ছিল, তো সেই দিন থেকে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়, এবং ওর হাজব্যান্ডকে বলে যে চলো আমরা এবার বাড়ি চলে যাই, মৎস্যমুখে আর থাকার দরকার নেই। তো ওর হাজব্যান্ড, ওর শ্বশুর শাশুড়ি বলছে যে দেখো এতদিন থাকলাম, অনুষ্ঠানটা একবারে তুলে দিয়ে যাই। তো ও ভাবলো যে সত্যিই তো এতদিন থাকা হলো, কাজটা, কিন্তু ওর না মানে ওই বাড়ির মধ্যে প্রচণ্ড অস্বস্তি লাগছিল, এবং ওই রাত থেকে ওর ঘুম উড়ে গেল, মানে ওর কোনো ঘুম আসছে না। এবার যেহেতু ওর আগে থেকেই শরীরটা খারাপ ছিল, ও ভাবলো যে শরীর খারাপ হয়েছে, এতদিন এখানে রয়েছে, তার মধ্যে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, নিরামিষ খাওয়া, তো ভেবেছে সেই জন্যই হয়তো ওর একটা সমস্যা হচ্ছে। এবার ও তো নিজের মতো মানে দিন কাটাচ্ছে। এবার আগের দিন, মানে যেদিন মৎস্যমুখের অনুষ্ঠান, ঠিক তার আগের দিন ভোর রাতের দিকে হঠাৎ করেই না ওর মনে হয় যে ওর শরীরটা প্রচণ্ড ভারী লাগছে, মানে প্রচণ্ড ভারী লাগছে, যতটা ভারী লাগার কথা তার থেকেও অনেক বেশি ভারী লাগছে। এবার ওর এতটাই শরীর খারাপ লাগা শুরু হয় যে ওর হাজব্যান্ডকে ভোর রাতে ডেকে বলে যে আমার না শরীরটা খুব অস্বস্তি লাগছে।
তো ওর হাসব্যান্ড বলছে যে, "কি হয়েছে তোমার?" বলছে, "আমি মানে বলতে পারছি আমার মাথাটা খুব ভার লাগছে।" তো ওর হাসব্যান্ড বলে যে, "ঠিক আছে, আমি তোমাকে একটু চা করে দিচ্ছি।" তো ওর হাসব্যান্ড ওরকমই ভোরের দিকে ওকে চা করে দেয়। এবার ও চা খেয়েছে। এবার সকালেই আর কি মৎস্যমুখের অনুষ্ঠান, তো আত্মীয়-স্বজন সকাল থেকেই আসা শুরু হয়েছে। এবার ওই ভিড়ভাড়ের মধ্যে না মানে ওর আর অতটা নিজের দিকে না খেয়াল করেনি। আত্মীয়-স্বজন আসছে, কথাবার্তা বলছে। এবার ও না বুঝতে পারছে ওর কানের সামনে কিছু একটা সবসময় ফরফর ফরফর করছে। মানে কেউ যদি একটা কানের সামনে কিছু বলে বা কানের সামনে দিয়ে যদি হাওয়া জোরে জোরে পাস করে যেরকম একটা আওয়াজ হবে, ও কানের সামনে ঠিক সেরকমই একটা কিছু ফিল করছে। যাই হোক, তো সারাটা দিন এইভাবে গেছে। তো যাওয়ার পরে বিকেলবেলা ওর প্রচণ্ড শরীর খারাপ লাগে, ও মাথা ঘুরে পড়ে যায়। তো তখন ওর শ্বশুর শাশুড়ি, ওর হাজব্যান্ড মানে ওকে তুলে সঙ্গে সঙ্গে ওকে জলের ছিটে দেয় যাতে ওর জ্ঞান ফেরে। সঙ্গে সঙ্গে ওর জ্ঞানও চলে আসে। তো তখন না ওর মানে ও বলছে যে, "আমি ঠিক জানি না, আমার ওই বিষয়টা অতটা মনে নেই, কিন্তু আমি কিছু একটায় প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তো সেই জন্যই আমি ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাই। এক্স্যাক্ট কি সেটা আমি আজও মনে করতে পারি না, শুধু আমি মানে আমার যখন জ্ঞান আসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল এবং আমার খালি মনে হচ্ছিল আমার দমটা বন্ধ হয়ে আসছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এখনই বাড়ি যাব। এবার ওদের ওই আত্মীয়ের বাড়ি কিন্তু ওদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, প্রায় ও লিখেছে 40 কিলোমিটার 41 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো ওর হাজব্যান্ড বলছে যে, "আমরা সকালবেলা যাই, এখন বাড়ি যদি আমি যদি এখন ড্রাইভ করা শুরু করি, বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, আর তোমার শরীরটা ভালো নেই, এই শরীর নিয়ে তোমাকে নিয়ে আমি এতটা ড্রাইভ করবো কী করে?" তো ও তখন বলে যে, "না, আমার এখনই বাড়ি যেতে হবে, আমি পারছি না এখানে থাকতে।" এবার ওর শ্বশুর-শাশুড়ি তখন বলে যে, "ঠিক আছে, একটা কাজ কর।" ওদের ফ্যামিলির যে কারটা সেটা নিয়ে এসছিল। তো ওর হাসব্যান্ড ওর শ্বশুর-শাশুড়ির সাথে কথা বলে। তো ওনারা বলে যে, "ঠিক আছে, আমরা এখান থেকে একটা অন্য গাড়ি ভাড়া করে চলে যাব, তুই বৌমাকে নিয়ে চলে যা।" এবার ওদের বাড়িতে ওদের ওই সেই পিসি শুধুমাত্র ছিলেন। তো ওই সময়ই প্রায় ওরা ওই 7:30 নাগাদ ড্রাইভ করা শুরু করে এবং বাড়িতে এসে পৌঁছয় বেশ অনেকটাই রাত হয়ে যায়। এবার রাস্তাতে ও না মানে কোনো কথা বলছে না, ও পুরো গুম হয়ে আছে। মাঝে মধ্যে চোখ থেকে জল পড়ছে, মুখটা একটু ফুলে গেছে, এইরকম। এবার ওর হাজব্যান্ড বলছে, "কী গো, তোমার গালগুলো এরকম হালকা হালকা ফোলা ফোলা লাগছে কেন?" ও না মানে কোনো কথা বলতে পারছে না, মনে হচ্ছে যেন ওর ঘাড়ের কাছে, মাথার কাছে কিছু একটা চেপে বসে আছে, আর ও রীতিমতো ব্যথা করছে, ঘাড়, পিঠ, এসব কোমরে খুব ব্যথা করছিল। ও তখন ওর হাজব্যান্ডকে নাকি বলেছিল যে, "তুমি সাবধানে শুধু গাড়িটা চালাও, আমি তোমাকে বাড়ি যাই তারপরে বলবো।" মানে ও কোনো কথা বলতে পারছে না, আর ওর বারবার মনে হচ্ছে ওর কানের কাছে কিছু একটা রয়েছে। বারবার ও কানে হাত দিচ্ছিল, ঘাড়ে কানে হাত দিচ্ছিল। তোর হাজব্যান্ড ওকে অনেকবার জিজ্ঞেস করেছে যে, "কি ব্যাপার, তুমি এতবার ঘাড়ে কানে হাত দিচ্ছ কেন?" তো ও না কোনো কথা বলছে না, শুধু মানে গুম হয়ে আছে, মাঝে মধ্যে চোখ থেকে জল পড়ছে। এবার ওর হাজব্যান্ড কিন্তু বিষয়টা একদমই বুঝতে পারেনি, ভেবেছে যে এটা নর্মাল, হয়তো শরীর কিছু খারাপ লাগছে, আর নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ মানে ভাবছে যে কি ব্যাপার হলো ওর, ও কি এরকমই, কিছু বুঝতে পারছে না। তো ওর হাজব্যান্ড আর ওকে রাস্তায় কোনো কথাবার্তা বাড়ায়নি। আর ও না মানে ও লিখেছে যে, "আমি খুব মজা করতে এখানে ওখানে ধাবায় খাওয়া, কোনো ছোট চায়ের দোকানে খাওয়া আমি পছন্দ করি।" তো হাজব্যান্ড আমাকে বারবার বলছে, "কি চা খাবে, চা খাবে, গাড়ি থামাবো?" আমি শুধু মাথা নাড়ছি, মানে আমার মন চাইছে যে আমি একটু বেরোই, একটু চা খাই, কিন্তু আমি পারছি না। যাই হোক, তো ওর হাজব্যান্ড বাড়িতে ওকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে, আচ্ছা এখানেই বলে রাখি ওই পিসির কথা। তো এই পিসি, ওই যে বললাম যে ওদের বাড়িতে আর কি উনি থাকতেন, মানে উনি পার্মানেন্ট থাকতেন না, আসা যাওয়ার মধ্যে থাকতেন। তো এসে উনি তো মানে ওনাকে ফোন করে দিয়েছিল, তো উনি মানে ঢুকতেই বলছে, মানে তখন ওকে দেখেও নি, জাস্ট গাড়িটা পার্ক করছে। তো তখনই ওই পিসি বলছে, "আমি তোদের বারণ করেছিলাম নতুন বউ নিয়ে ওরকম একটা বাড়িতে যেখানে একজন মারা গেছে সেখানে যাস না।" এবারে ওর হাজব্যান্ড বলছে যে, "দূর, না না, তুমি ভুল ভাবছো, ওর ওখানে এমনি ওর আগে থেকে একটু শরীর খারাপ লাগছিল, আর ওর তো এত টানা নিরামিষ খাওয়ার অভ্যেস নেই, তাই হয়তো একটু দুর্বল হয়ে গেছে।" তো তখন ওর পিসি বলছে যে, "এরকম আবার হয় নাকি? তো আচ্ছা, ও কোথায়?" বলছে, "এই তো ও আসছে, আমি জাস্ট গাড়িটা পার্ক করে আমি আসছি, ও আসছে।" বলছে যে, "কোথায় বৌমা, কোথায়?" তো বলি উনি বাইরে গেছে। বাইরে যখন গেছে তখন না ওর পিসি মানে এমনিতে খুব শক্তপোক্ত মানুষ, এবং উনি কিন্তু খুব ভালো, উনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন।
তো উনি নাকি এই আলোকপর্ণার হাত ধরে বলেছে, একদম তুই ঘরে ঢুকবি না, একদম ঘরে ঢুকবি না, তুই আগে স্নান কর। এবার ওর হাজবেন্ড বলছে যে কি গো, এত রাতের বেলা স্নানও কি করে, আর ওদের বাইরে কোনো বাথরুম নেই। বলছে ও কি করে স্নান করবে বাইরে, আর তুমি ওকে ঘরে ঢুকতে দিচ্ছ না কেন? তো তখন ওই পিসি বলছে যে তুই একদম মাঝখানে কথা বলতে আসবি না, আমি যা করছি তোদের ভালোর জন্য করছি, মেয়েটাকে যাতে সুস্থ করা যায় সেই জন্য করছি। বলছে যে সুস্থ করা যায় মানে তুমি এখন ওকে রাত দুপুর এখানে স্নান করাবে, তা আবার বাইরে? বলছে যে দেখ, আমি যা করছি একদম আমাকে তুই বাধা দিতে আসিস না, বরং আমি তোকে যেটা বলছি সেটা কর। একটা বালতি করে জল আন, একটা মগ আন, আর তারপরে ঠাকুর ঘর থেকে একটা প্রদীপ ধরিয়ে আন, একটা প্রদীপ বড় করে সলতে করে, যাতে বেশ বড় করে আর কি জলে প্রদীপটা শিখাটা যাতে বড় হয় সেরকম করে তুই একটা প্রদীপ ধরিয়ে আন। এবার ওর যে হাজবেন্ড সে না মানে প্রচণ্ড আর কি এইসব বিষয়ে বিরক্ত পায়, যে তুমি কি বলছো, এই সমস্ত উল্টো পাল্টা, এই সমস্ত কি কুসংস্কার তোমার। এবার পিসি তো বলছে যে দেখ বাবু, আমি তোদের ভালোর জন্য যা করার করছি, আমিও তো স্কুল টিচার ছিলাম, কিন্তু কিছু জিনিস না জানিস তো মানতে হয়। এবার যখন ওকে এগুলো বলছো, ও না চুপ করে আছে। এবার ওর হাজবেন্ড ওকে বলছে তুমি কি স্নান করবে এখানে, না চলো ঘরে, চলো বাথরুমে গিয়ে স্নান করবে। এবার ও না কিছু বলছে, মানে ওনা বলতে পারছে না। এবার ও যখন একটুখানি মুখটা নাড়াচ্ছে, ওই পিসি যিনি ছিলেন তিনি না বুঝতে পেরেছে যে কিছু একটা সমস্যা হচ্ছে। ওর বরকে ডেকেছে, ডেকে বলছে যে তুই ওর ঠোঁটটাকে মানে মানে পুরো মুখটা বন্ধ, দুটো ঠোঁট মানে আপার লিপ আর লোয়ার লিপটা পুরো জোরে ওর ঠাসিয়ে রেখেছে। বলছে ওর ঠোঁট দুটোকে একটুখানি খোল। তো বলছে কেন? বলছে খোল না, দেখতে পাচ্ছিস না ও কীরকম করছে। তো তখন যখন খুলেছে তখন মানে ওর হাজবেন্ড রীতিমতো আঙুল দিয়ে চাপ দিয়ে ঠোঁট দুটোকে খোলার চেষ্টা করছে। তো তখন যেটা ওরা দেখে যে ওর মানে দাঁতের পাটি, উপরের পাটি আর নিচের পাটি পুরো দাঁতে দাঁত লেগে গেছে, মানে শক্ত করে। এবার ওর হাজবেন্ড দেখে তো খুব ভয় পেয়ে গেছে, বলছে কি হয়েছে, তুমি এভাবে দাঁতে দাঁত লাগিয়ে আছো কেন, তোমার কি কিছু অসুবিধা হচ্ছে? ওরা শুধু মাথা নাড়াচ্ছে, মানে না সূচক করে একটা মাথা নাড়াচ্ছে। তো তখন না মানে উনি বলছে যে বাবু তুই এখানে দাঁড়া, আমি দেখি ঠাকুর ঘরে কর্পূর আছে কিনা। তো উনি দৌড়ে গেছে। মানে এইগুলো ঘটছে ধরুন ওই রাত অনেকটাই হয়ে গেছে। এবার উনি রান্নাঘর এই ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘর থেকে একটু সামান্য কর্পূর পায়। উনি সেই কর্পূরটা ওই স্নানের যে জল ছিল তাতে ঢেলেছে, ঢেলে ওর হাজব্যান্ডকে বলছে যে তুই এখন এইখানেই এই জলটা দিয়ে মগে করে ওর মাথার উপর দিয়ে ঢেলে দে। তখন ওর হাজব্যান্ড তাও বিশ্বাস করছে না, রাজি হচ্ছে না, বলছে যে কেন ঢালবো এভাবে, মানে ঘরের সামনে কে স্নান করে? বলছে আমি, তুই আর কথা বাড়াস না, একটা অসুবিধে হচ্ছে মেয়েটা, তুই বুঝতে পারছিস না আমি যেটা করছি তাতে অ্যাটলিস্ট ক্ষতি তো হবে না ওর, তুই কর। যাই হোক, এবার ওর হাজবেন্ড কি করছে, বারবার ওকে বলছে তুমি কিছু বলো, কথা বলো, তুমি এবার দাঁতে দাঁত চেপে আছো কারণ আমি ডাক্তারকে ফোন করছি, এরকম বলছে। তো যাই হোক, অনেকবার বলার পরে ওর পিসির কথাটা ওর হাজবেন্ড শোনে এবং ওইভাবে জলটা ঢেলেছে। এবার আপনারাও হয়তো শুনে থাকবেন যে কর্পূরের কিন্তু দ্রব্যগুণ প্রচুর বেশি। এই কর্পূর কিন্তু খুব সাধারণ জিনিস নয়। অনেক সময় দেখবেন বলা হয় যে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির আসা যাওয়া থাকে, বা বাড়িতে ধরুন খুব ফ্রিকুয়েন্ট খারাপ খারাপ ঘটনা ঘটছে, অদ্ভুত অদ্ভুত অলৌকিক মানে অলৌকিক বলতে আমি ভৌতিক দিক থেকে বলছি, কিছু ঘটনা ঘটছে, তো তখন বলা হয় যে বাড়িতে কর্পূর জ্বালাতে, কর্পূর দিয়ে আরতি করতে। দেখবেন মন্দিরেও কিন্তু কর্পূর দিয়ে আরতি করাটাকে খুব শুভ মানা হয়। ওই কর্পূরের জল দিয়ে যেই স্নানটা করানো হলো, মাথা দিয়ে ঢালাও হলো, তখন ওরা মানে আলোকপর্ণার কি হয়েছে, মুখটা মনে হয় যেন ছেড়ে গেল। ওই যে দাঁতে দাঁত লেগে গেছিল, মানে ও কিন্তু ভিতর থেকে চেষ্টা করছিল, বারংবার চেষ্টা করছিল কিছু কথা বলার, বাট কীভাবে যে দাঁতে দাঁতটা লেগে গেছে ও নিজেও জানে না। তো লিখেছে যে ম্যাডাম, আমি এই রকম এক্সপেরিয়েন্স যে আমার জীবনে হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। এবং কর্পূরটা যখন আমি কর্পূরের জল দিয়ে যখন আমি আমার মাথার উপর দিয়ে যখন আমার হাজবেন্ড ঢালছে, আমার মনে হচ্ছে যেন আমার শরীর থেকে কিছু একটা নিংড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি যে খুব অসুস্থ সেটা নয়, আমি এমনিতে সুস্থ রয়েছি, আমি সব বুঝতে পারছি, সব ঠিক আছে, আমি হাঁটতে পারছি, দাঁড়াতে পারছি, কিন্তু আমার শরীরটা যেন আমার কন্ট্রোলে নেই। মানে আমি চাইছি দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমাকে মনে হচ্ছে কেউ বসিয়ে দিতে চাইছে। আবার আমি যখন বসতে চাইছি তখন মনে হচ্ছে আমাকে কেউ বসতে দিচ্ছে না, এইরকম। আমার শরীরটা যেন অন্য কারোর কন্ট্রোলে চলে গেছে। যাই হোক, তো এবারে ও মানে ওর মুখটা ছাড়লো, তখন ওকে ওর যে ওই পিসি যিনি ছিলেন, পিসি শাশুড়ি, তিনি বলছে তুমি এই আগুনটা স্পর্শ করো, হাত দিয়ে স্পর্শ করো, কিচ্ছু হবে না।
বেশ মানে বলছে যে তুমি যতটা পারো, যতটা তাপ তুমি নিতে পারো ততটা তাপ তুমি নাও, নিয়ে মাথার উপর দিয়ে হাতটা দিয়ে দাও। তো ও না মানে বারবার হাতটা দিতে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না হাতটাকেও সরানোর চেষ্টা করছে, কিন্তু সেভাবে পারছে না, মানে চেষ্টা করে আছে যাতে ও আগুনটা না ছোঁয়, বাট মনে হচ্ছে যেন কোনো একটা অলৌকিক শক্তি ওকে ওই আগুনটা থেকে দূরে করতে চাইছে। যাই হোক, তো ওনার পিসির হাতটা সামনে দিয়ে দেয় এবং ওই তাপটাও নেয়। এবার ওর হাজবেন্ড বলছে দাঁড়াও আমি ডাক্তারকে কল করছি। তো তখন ওনার পিসি বলছে যে তুই ওকে কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাস, এখন রাতের বেলা ডাক্তার ডাকার দরকার নেই আমার মনে হচ্ছে, যদি ঠিকঠাক মানে খুব অসুবিধে হয় তখন না হয় ডাক্তার ডাকিস, কিন্তু আমার মনে হচ্ছে এখনও ঠিকঠাকই থাকবে। এবার ওর হাজবেন্ড না মানে পুরো পাজলড হয়ে গেছে, মানে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তার স্ত্রীর সাথে কি হচ্ছে। এবার আলোকপর্ণাও মানে ওর হাজবেন্ডকে মানে অনেক কিছু বলতে চাইছে, বাট ওরা বলতে পারছে না, মানে যতটা ওর বলতে পারার কথা ও ততটা কথা বলতে পারছে না। এইবারে অনেক কষ্ট করে ওর হাজবেন্ডকে বলে যে আমি ঠিক আছে, আমি একটু শোবো, আমাকে একটু জল দাও, আমি জল খাবো আর আমি শোবো। তোর হাজবেন্ড বলছে তুমি কিছু খাওনি, কিছু খেয়ে নাও তারপরে তো শোবে। তখন ওনার যে পিসি সে বলছে যে ঠিক আছে তুই চিন্তা করিস না, তুই স্নান টান কর, ফ্রেশ হ, আমি ওকে জল দিচ্ছি। তো তখন ওনার পিসি কী করেছে, ঠাকুরের পুজো দেওয়া প্রসাদ মিষ্টি ছিল, তো একটা মিষ্টি আর 1 গ্লাস জল আলোকপর্ণার কাছে এনেছে। এবার ও যেটা লিখেছে যে ওর কিন্তু খিদে পাচ্ছিল, এমন নয় যে ওর খিদে পায়নি, ওর খিদে পাচ্ছিল, বাট ও দুপুরবেলা খুব সামান্য খেয়েছিল, মানে ও খেতেও পারেনি, বাট সেই জন্য ওর খিদে পেয়েছে। এবার ও যেই প্রসাদটা হাত দিতে যাবে ওর মনে হলো যেন ওর হাতটাকেও চেপে ধরেছে, এবং ওর তখন শরীরটা আগের থেকে একটু বেটার, তো ও তখন ভাবলো যে না আমি এইটার ওভাবে মানে ওর যে অসুবিধেটা হচ্ছে সেটা ও আর প্রকাশ করেনি। ও ভাবলো যে ঠিক আছে আগে আমি জলটা খাই। তো জলটা খায়, এবং যখন ও জলটা খাচ্ছে ও বলছে যে দিদি মানে আমার না মনে হচ্ছে না আমার গলার কোথাও একটা কাঁটা বিঁধে আছে, মানে আমি প্রত্যেকটা ঢোক গিলছি জলের আর আমার মনে হচ্ছে আমার গলাটা চিড়ে চিড়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে আমার। কিন্তু এইরকম কষ্ট যে আমি কেন পাচ্ছি, কী জন্য পাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আর আমার খিদে পেয়েছে, আমি খেতে পাচ্ছি না, মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এইবারে আলোকপর্ণার যে পিসি শাশুড়ি তিনি কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারেন। তো তিনি ওনাকে মানে ওকে আর কি বলে যে ঠিক আছে তুই তাহলে জল খেয়ে আপাতত শুয়ে পড়, তোর যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে বলিস, আমি তোকে এগিয়ে দেবো হাতে করে। এবার এদিকে ওর হাজবেন্ড এসেছে, হাজবেন্ড বলছে যে তোমার কি হয়েছে বলো তো, তোমার কি হয়েছে তুমি পার্টিকুলার বলো, যদি মনে হয় যে না এক্ষুনি তুমি ডাক্তার দেখাবে আমি তাহলে সেই বুঝে তোমার ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। তো তখনও বলে না না আমি ঠিক আছি, আমার খুব ঘুম পেয়েছে, তো শুয়ে পড়ে। এবার ওর হাজবেন্ড ওকে অনেকবার জিজ্ঞেস করে, চেষ্টা করে জানার যে অ্যাকচুয়ালি ওর কী হয়েছে, বাট ও নিজেও তো বুঝতে পারছিল না যে এক্স্যাক্ট ওর সাথে কী ঘটছে। এবার ও লিখেছে যে আমার হাজবেন্ড শুয়ে পড়েছে, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাওয়া সত্ত্বেও আমি ঘুমোতে পারছি না, আমার মনে হচ্ছে আমার গলার কাছে একটা কাঁটা বিঁধে আছে এবং মাঝে মধ্যেই আমার গলায় ব্যথা করছে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, শরীর প্রচণ্ড দুর্বল লাগছে, কখনো মনে হচ্ছে কাঁধের কাছে প্রচণ্ড ব্যথা করছে, এবং ওই মনে হচ্ছে কেউ যেন মানে ওর ঘাড়টা নিয়ে মাঝে মধ্যে দুলিয়ে দিচ্ছে, শরীরটা মাঝে মধ্যেই যেন ইলেকট্রিক শকের মতো হালকা করে কেঁপে উঠছে। পুরো রাতটা ও লিখেছে যে আমার ভয়াবহ গেছে, এবং আমি একটা জিনিস শিওর হয়ে গেছিলাম যে কিছু তো একটা ঘটনা ঘটেছে, এবং আমার বারংবার আমার পিসি শাশুড়ির কথাটা মনে পড়ছিল, যার কথা আমি মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিয়েছিলাম, যে আমাকে বারণ করেছিল যেতে। এভাবেই সারাটা রাত কেটে যায়, এবং অনেক ভোরবেলা মানে অত সকালে ও জেনারেলি ঘুম থেকে ওঠে না, বাট যেহেতু শরীরও ভালো লাগছে না কতক্ষণ আর মানুষ ওইভাবে শুয়ে থাকতে পারে, তো সকালবেলা উঠেছে, তোর হাজবেন্ড ঘুমোচ্ছে, ও বিছানা থেকে উঠে পড়ে, উঠে ও রুম থেকে বেরোয়, এবং ও ভাবে যে আমি ভালো করে একটু স্নান করি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো ঘর থেকে বেরিয়ে দেখে ওর পিসি শাশুড়ি ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে, তো ওকে দেখিয়ে জিজ্ঞেস করে যে কিরে তোর শরীর কেমন আছে। তখন নাকি মানে এটা ওর মনে নেই, মানে ওই সময় ও কি বলেছিল কি করেছিল সেটা আলোকপর্ণার কিছু মনে নেই, বাট ও যেটা ওর পিসি শাশুড়ির থেকে শুনেছে যে ও নাকি ওর পিসি শাশুড়িকে বলে যে এই আমার জন্য মাছের ঝোল রান্না কর, আমার জন্য মাছের ঝোল রান্না কর, আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো, যা এক্ষুনি গিয়ে রান্না শুরু কর,
আমি স্নান করে আসছি, আমাকে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিবি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিবি। এবার ঘটনা হচ্ছে যে আলোকপর্ণা লিখেছে যে আমি একদমই ঝাল খেতে পারি না। ফলে আমি কাউকে বলবো, আর আমি আমার পিসি শাশুড়িকে এইভাবে বলবো যে সকাল সকাল আমি মাছ দিয়ে ভাত মেখে খাবো। এবং শুধু এটাই নয়, বলেছে যে আমাকে 4 পিস মাছ দিবি, 4 পিস মাছ দিয়ে আমি ভাত খাবো, আর আমি তো একদমই লঙ্কা খেতে পারি না। তো এরকম বলেছে। তোর পিসি শাশুড়ি নাকি পুরো বিষয়টা বুঝতে পারে। তো সঙ্গে সঙ্গে সে নাকি ঠাকুর ঘরে যায় এবং ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে মন্ত্র পড়ে গঙ্গা জলটাকে ওর উপরে ছিটিয়ে দেয়। এবং যে মুহূর্তে নাকি গঙ্গা জল ছিটিয়ে দেয় মাথার উপরে, আলোকপর্ণা নাকি ওখানেই বসে পড়ে। তারপরে তো ওই পিসি শাশুড়ি ওর হাজবেন্ডকে ডেকে তোলে, বলে যে ওকে একটু দেখ তুই, আমি একটা কাজ করি, আমি ওর জন্য একটুখানি মাছ আনাই, ও মাছ খেতে চাইছে। তো তখন ওর হাজবেন্ড একটু অবাক হয়ে যায় যে সকালবেলা উঠেও মাছ কী খাবে, সকালবেলা ব্রেকফাস্টে কে মাছ খায়। বলছে তুই কথা বাড়াস না, আমি বলছি তুই একটু ওকে দেখ, আমি মাছ, মানে ওদের বাড়ির পাশ দিয়ে মানে চেনা জানা মা চলা যায়, তো উনি তাদের থেকে মাছ কেনে এবং সকাল সকাল উনি মাছ রান্না করা শুরু করে। এদিকে ওই গঙ্গা জলটা ছেটানোর পরে ওর একটুখানি হুঁশ আসে এবং ও তারপরে স্নান করতে যায়, স্নান টান করে আসে এবং আবার ওর সেম জিনিসটা হয়, দাঁতে দাঁত লেগে যায়, মানে ওপরের দাঁতের পাটির সাথে নিচের দাঁতের পাটি লেগে যায়। এবার তোর হাজবেন্ড প্রচণ্ড টেনশন করছে যে কী করবো, তাহলে তোমাকে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তো এদিকে ওর পিসি শাশুড়ি ওর হাজবেন্ডকে বলে যে তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস না, কারণ তুই যদি এখন ওকে ডাক্তারের কাছে নিয়েও যা তাতে কিন্তু কোনো লাভ হবে না। এবার ওর হাজবেন্ড শোনে না। স্বাভাবিকভাবেই যে কোনো মানুষই যখন দেখবে যে কোনো একটা মানুষ অস্বাভাবিক আচরণ করছে বা তার কোনো অসুবিধে হচ্ছে, সবার আগে তো মানুষ ডাক্তারের কাছেই যাবে। তো ওর হাজবেন্ড বলে যে না না, তুমি বুঝতে পারছো না, ওকে ডাক্তার দেখানো উচিত। তো এই বলে ওদের ওখানের একজন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পায় সকাল 10টার সময়। তোর পিসি শাশুড়ি বলে যে ঠিক আছে নিয়ে যা তাহলে। এবার ওদের 9:45, মানে পাড়ার মধ্যে, বেশি দূরে না, তো 9:45টার সময় বাইকে করে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারটা দেখাবে। এবার এই ডাক্তার দেখানোর আগ অবধি কিন্তু ও নর্মালই ছিল, মানে শরীর খারাপ লাগছিল বাট নর্মাল ছিল। কিন্তু যে মুহূর্তে ওকে আগেই বলে রেখেছে যে তুমি 9:45টার মধ্যে কিন্তু রেডি হয়ে নেবে। এবার ওকে যখন বলেছে যে আর 5 মিনিট বাদে আমরা বেরোবো, যাও তুমি রেডি হয়ে এসো, ও তখন চিৎকার করে বলছে আমি কোথাও যাব না, আগে আমি এখান থেকে খাবো, খেয়ে তারপরে আমি কোথাও গেলে যাব, আমি এখন কোথাও যাব না, তোর যদি ডাক্তার দেখানো হয় তুই নিজে গিয়ে দেখিয়ে আয়। এবার আলোকপর্ণা এখানে মেনশন করেছে যে ওর সাথে ওর হাজবেন্ডের খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, খুবই একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক। সেই জায়গা থেকে ও যে ওর হাজবেন্ডকে তুই করে কথা বলবে বা এরকম চিৎকার করে বলবে কথা, এটা কিন্তু ওর ক্যারেক্টারের সাথে একদমই যায় না। আর ওরকমভাবে অস্বাভাবিক একটা ভারী গলায় ও বলে ওর হাজবেন্ডকে যে আমি কোথাও যাব না, আগে আমি মাছ দিয়ে ভাত খাবো, তারপর আমি কোথাও গেলে যাবো, নাহলে আমি যাব না, তুই গিয়ে দেখিয়ে আয়। মানে এই রকম কথা ওর মুখ থেকে বেরোনোটা একেবারেই মানে ইম্পসিবল ব্যাপারের মতো। এবার এই রকম একটা রিয়াকশান দেখে তখন না ওর হাজবেন্ড পুরো হয়ে যায় এবং তখন পিসি শাশুড়ি হাজবেন্ডকে বলে যে দেখ, আমি তো তোকে কালকে রাত থেকেই বলছিলাম আমার বৌমাকে দেখে খুব একটা ঠিক বলে মনে হচ্ছে না, তুই তো আমার কথা বিশ্বাস করছিলি না, তো তোরা তো মানে নবদম্পতি, তোদের এইভাবে একটা শোকের বাড়িতে এইভাবে যাওয়াটা উচিত হয়নি, আর গেছিলি ওকে একটুখানি সময়ের জন্য নিয়ে যেতেই ঠিক ছিল, সে মানে দাও করার সময় থেকে তোরা ওখানে গেলি, এতদিন থাকলি, মানে এই কারণেই কিন্তু বলে যে নতুন বিয়ে হলে কিছু কিছু জায়গায় মানে যাওয়াটা বারণ থাকে, তোরা তো আমার কথা শুনিসনি, এবার বুঝতে পারছিস তো আমি কেন বারণ করেছিলাম, এবার আমি যেটা বলছি সেটা শোন। এইবার মানে ওর হাজবেন্ড বিশ্বাস করলো, মানে এতক্ষণ অবধি কিন্তু ওর হাজবেন্ড মানে ওর ওই পিসি শাশুড়ির কথা একদমই মানে আমলই দিচ্ছিল না, ভাবছে যে দূর যা বলছে বলুক, এরকম আবার হয় নাকি। কিন্তু এইগুলো কিছু কিছু জিনিস সত্যিই যে হয়, এগুলো যে এক্সিস্ট করে, সেটা আজকের দিনে অনেকে না মানলেও এগুলোর কিন্তু ব্যাখ্যা আছে। হয়তো সায়েন্টিফিক ওয়েতে আমরা ব্যাখ্যা পাবো না, কিন্তু এগুলোর যে একেবারেই কোনো মানে নেই, সবটাই যে মনের ভুল, সবটাই যে কুসংস্কার, তা কিন্তু নয়।
এবার ওর হাজবেন্ড বলছে, আমি তাহলে কী করব? বলছে যে শোন, আপাতত ওকে আমি আমার মাছ রান্না প্রায় হয়েই গেছে, ওকে আমি খেতে দিচ্ছি, আর ও যখন খাবে ওর সাথে কোনো কথা বলবি না, কোনোভাবেই ওকে কোনো রকম বিরক্ত করবি না, ও যা করছে ওকে করতে দে। তো তখন ওর হাজবেন্ড বলছে, তাহলে এভাবেই চলবে নাকি? ওর তো এতে ক্ষতি হয়ে যাবে। বলছে, না দাঁড়া, আমি জানি ও কী করতে হবে। এবার ও নাকি, মানে এটা ওর নিজেরই মনে নেই, মানে ও নাকি পুরো থালা উঁচু করে, মানে এক থালা ভাত, 4টে মাছের বড় বড় পিস ঝোল দিয়ে খায়, এবং তার সাথে 4টে কাঁচা লঙ্কা নাকি ও ভাতের সাথে কড়মড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়, যেটা ওর মানে ক্যারেক্টারের সাথে, ওর রুচিবোধের সাথে একেবারে যায় না। ও ঝাল খেতেই পারে না। এবার এইদিকে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বাড়ির লোক মারা গেছিল, তো ওর বাবা মা তো পরের দিন চলে আসে। এবার ওর বাবা মা যেদিন চলে আসবে তার আগের দিন রাতে বাড়িতে মানে পুরো মনে হচ্ছে যেন ঢিল পড়ছে, দাম দাম আওয়াজ হচ্ছে, ঘরের মধ্যে নিজে থেকেই দরজা কপাট বন্ধ হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে। এবার ওর বাবা মা তো বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে তারা এই বিষয়টা শোনে যে তাদের বৌমার সাথে এরকম এরকম ঘটছে। এদিকে যেটা হয়েছে, যে বাড়ির লোক মারা গেছে তার স্ত্রী, সেই ভদ্রলোকের যিনি স্ত্রী, তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন যে স্বপ্নে উনি ওনার হাজব্যান্ডকে দেখেন যিনি আর কি মারা গেছে। সে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কাজ ঠিকমতো হয়নি, আমার কাজটা হচ্ছিল কিন্তু বাড়িরই একজন আমার কাজ পণ্ড করেছে, আমার পারলৌকিক কাজ পণ্ড করে দিয়েছে। আমি এই কষ্ট নিতে পারছি না, আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই, এরকম করে বলছে। এবার ভদ্রমহিলা এই স্বপ্ন দেখে তো ধরপড়িয়ে উঠেছে। এবার ঘটনা হচ্ছে যে শ্রাদ্ধ শান্তির কাজ মানে যেরকম নিয়ম নিষ্ঠা মানে করা যায়, ঠাকুরমশাই যেরকম যেরকম বলেছিল সমস্ত করা হয়েছে। মানে বাড়িতে যে কাজ হয়েছে সে কাজ খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু ওই যে বললাম যে ঘাট কাজ যখন করা হয়েছে, মানে শ্রাদ্ধের দিন গঙ্গার ঘাটে যে কাজ থাকে সেই কাজ করার সময় বেশ কিছু কিন্তু বাধা এসেছিল। এবার যেটা ঘটছে সেটাই বাধার জন্য, মানে বাধা পেয়েছে বলে উনি এরকম স্বপ্ন দেখলেন, না কি ব্যাপারটা হয়েছে উনি কিন্তু কিছু বুঝলেন না। আর ওই যে বললো যে ব্যাঘাত ঘটেছে, সেই ব্যাঘাতই বা কীভাবে ঘটেছে, কি করে হয়েছে, সে বিষয়ে কিন্তু উনি স্বপ্নে কিছুই জানতে পারলেন না। এবং এই যে স্বপ্নটা ওই ভদ্রলোকের স্ত্রী দেখলেন, এই সেম স্বপ্নটা কিন্তু ওই শ্রাদ্ধের যে কাজ যে ঠাকুরমশাই করেছে সেই ঠাকুরমশাইও কিন্তু ওই একই দিনে স্বপ্ন দেখলেন যে ওই লোকটি এসে বলছে তার কাজ নাকি ঠিকমতো হয়নি, তার খুব কষ্ট হচ্ছে, সে মুক্তি চায়। এইবার তো মানে প্রচণ্ড আর কি একটা টেনশন হয়ে গেল। এবার ঠাকুরমশাই যিনি কাজ করেছিলেন তিনি ভোর হতেই এই মহিলার বাড়িতে আসে। তো বাড়িতে এসে প্রথমে জিজ্ঞেস করেছে, যাচ্ছে আপনাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে তো? তো তখন মেয়ে দুটো বলছে যে ঘরে এরকম মাঝে মধ্যে দরজা জানলায় আওয়াজ হচ্ছে, 2 দিন ধরে শুনছি, আর আমার মা এরকম স্বপ্ন দেখেছে। এবার ওই ঠাকুরমশাই যখন শোনেন যে ওই ভদ্রমহিলাও এরকম একটা স্বপ্ন দেখেছেন, উনি তখন ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমিও এই একই স্বপ্ন দেখেছি, তার মানে এটা কোনো মনের ভুল নয়, সত্যি কাজে কোনো বড় ত্রুটি ছিল। এবার দেখুন, এই ধরনের বিষয় যখন ঘটে তখন মানে কোথায় ত্রুটি ছিল, কিভাবে ত্রুটিটা হয়েছে সেটা তো আর অত চট করে বোঝা যায় না। আর এদিকে আলোকপর্ণার সাথে যা যা ঘটছে সেটা আবার এই বাড়ির লোকেরা কেউ জানে না, কারণ ওরা তখনও জানায়নি কাউকে। ফলে কোন জায়গায় যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু তখনও পর্যন্ত বোঝাই যায়নি যে কিভাবে সমস্যাটা হয়েছে। এদিকে আলোকপর্ণার যেটা হয় যে চোখ মুখ ফুলে গেছে, কীরকম একটা ওর দাঁত চেপে থাকছে, গলায় ও জল খেতে পারছে না, গলায় কাটা ফুটে থাকার মতো অস্বস্তি হচ্ছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ওর গালগুলো ফুলে গেছে, চোয়াল বসে যাচ্ছে, মানে অদ্ভুত একটা মানে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে ওরা কিন্তু যাচ্ছে। এদিকে ওনারা বুঝতে পারছে না কি করবে, কারণ ওরা না মানে এই মানে তাবিজ কবজ কাউকে দিয়ে একটা কিছু আনিয়ে নিল, তান্ত্রিক ক্রিয়া আদি এই সমস্ত বিষয়ে ওর ফ্যামিলি কিন্তু একদমই বিলিভ করতো না, ঠিক আছে? ফলে মানে তাদের বৌমার সাথে যে কি হচ্ছে এবং তার থেকে বাঁচবে কিভাবে, তার থেকে মুক্তি পাওয়ার কি উপায়, সেটা কিন্তু ওনাদেরও জানা ছিল না।
এদিকে ওই যে ঠাকুরমশাই যিনি ওই ব্যক্তির শ্রাদ্ধের কাজ করেছিল, তিনি তখন একটা পুজো করলেন ওই বাড়িতেই। পুজো করলেন, কিন্তু পুজো করার পরে উনি বুঝতে পারলেন যে উনি যেটা করলেন সেটা খুব একটা ফলপ্রসূ হলো না। তো তখন ওনার মানে হঠাৎ করেই মনে হয় যে এই শ্রাদ্ধের কাজের সময় যারা যারা মানে ছিল, ওইখানে উপস্থিত ছিল, মানে বিশেষত যারা কাজকর্ম করেছে একদম ডিরেক্ট ওতপ্রোতভাবে যারা জড়িত ছিল, তো তাদেরকে একবার জিজ্ঞেস করো যে তাদের কারোর কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা। কারণ ওই ঠাকুরমশাই বলছেন যে আমি এত বছর ধরে এত শ্রাদ্ধ করিয়েছি, কখনো আমার এইরকম হয়নি। আর আমি যে পুজোটা করলাম তাতে সব কিছু ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু তাতেও যখন দেখছে ঠিক হচ্ছে না, তো তখন ওদেরকে বলেছে যে আপনারা একটু ফোন করুন। এবার সবার আগে ফোনটা ওদের বাড়িতেই এসছে, আলোকপর্ণাদের বাড়িতে। তো ওই ভদ্রমহিলা, ওদের যিনি আর কি আত্মীয়, তো সে বলছে যে এরকম এরকম ঘটছে, তো তোমাদের সব কিছু ঠিকঠাক আছে তো? তো তখন আলোকপর্ণার শাশুড়ি মা মানে একদম প্রচণ্ড কান্নাকাটি করে, বলে যে ওইখান থেকেই আমার বৌমার এরকম শরীর খারাপ হয়েছে, তারপর থেকে মাঝে মধ্যেই ওর দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কীরকম করে একটা গুম হয়ে বসে থাকছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, মুখ চোখ ফুলে যাচ্ছে। তো এই কথাটা যখন ওই ঠাকুরমশাইয়ের কানে গেল যে ওর সাথে এইটা হচ্ছে, তখন উনি মানে ওই ঠাকুরমশাই আর কি ডাইরেক্ট ফোন করে বলে যে আমার যা বোঝার আমি বুঝে গেছি, আপনারা একটু কষ্ট করে ওকে এই বাড়িতে নিয়ে আসুন। তো তখন আলোকপর্ণার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড বলছে যে আমরা ওই বাড়িতে কেন নিয়ে যাব, ওইখান থেকে ওর এত সমস্যা হলো, আবার আমরা ওখানেই ওকে নিয়ে যাব। তো তখন ওই ঠাকুরমশাই বলেন যে হ্যাঁ, ওকে এই বাড়িতেই আনতে হবে, যদি ওকে এইসব থেকে আপনারা মুক্তি দিতে চান তাহলে ওকে এখানে আনুন। কারণ আমি বুঝতে পারছি আমি যেটা করছি সেই মানে কাজটা পুরোপুরি ফলপ্রসূ হচ্ছে না, তো ওকে এই জিনিসটা থেকে মুক্ত করতে হবে। তো যাই হোক, ওকে নিয়ে যাওয়া হলো। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এটা আলোকপর্ণার মনে নেই, ও পরে ওর হাজবেন্ড ওর শ্বশুর শাশুড়ির থেকে শোনে, যখন ওকে বলে যে আমরা আবার ওই বাড়িতে যাব কালকে, ও তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি ফিরবো। মানে ও নিজের শ্বশুর বাড়িতে রয়েছে, অথচ যখন ওই বাড়িতে যাওয়ার কথা ও শোনে, তখন নাকি ও খুব এক্সাইটেড হয়ে বলে হ্যাঁ আমি বাড়ি ফিরবো, এরকম করে নাকি বলে। এবার ও যখন এরকম বলে, সেটা কিন্তু ওর পরবর্তীতে বিন্দুমাত্র মনে নেই যে ও এই ধরনের কোনো কথা বলেছিল অ্যাকচুয়ালি। তো ওর শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ওকে সকাল সকাল ওই বাড়িতে নিয়ে যায়, ওরা গাড়ি করে যায়। এবং যে মুহূর্তে মানে ও ওই বাড়িতে এসেছে, ও কী করে, ওটা খুব অদ্ভুত কাজ করেছিল নাকি। ওই ভদ্রলোক যিনি মারা গেছেন, তার তো একটা ঘর ছিল, তো তিনি সেই ঘরে সেই খাটে শুতেন। তো এ তো ওই আত্মীয়র বাড়িতে প্রথমবার গেছিল, তার আগে তো আর আলোকপর্ণা যায়নি। তো গেটের কাছে গাড়ি থেকে নেমেই নাকি, তার আগে ওর শরীরটা খুব খারাপ লাগছিল, ওর মাথা ঘুরছিল, ওর হাজবেন্ডকে বলে যে আমার শরীরটা ভালো লাগছে না। কিন্তু যে মুহূর্তে গাড়িটা মানে ওই বাড়ির সামনে আসে, ও নাকি গাড়ি থেকে নেমে শটানো ঘরে ঢুকে যায়, ঢুকে ওদের বাড়ির যে ঘরটায় ওই লোকটা শুতো সেই ঘরে গিয়ে শটাক সেই খাটে উঠে শুয়ে পড়ে নাকি। এবং শুধু শুয়ে পড়ে তাই নয়, ওর পাশের আলনায় একটা চাদর রাখা ছিল, ওই চাদরটা কিন্তু ওই ভদ্রলোক, যে ভদ্রলোক মারা গেছে সেই ভদ্রলোক অলওয়েজ ইউজ করতেন। তো ওনাকে ওই চাদরটা পায়ের উপরে দিয়ে শুয়ে পড়ে এবং শুয়ে রীতিমতো ঘুমিয়ে পড়ে। তো ঠাকুরমশাই আগে থেকে ওই বাড়িতে ছিলেন, তো এই জিনিস দেখে বাকিরা তো পুরো চক্ষু চড়ক গাছ তাদের। তো ঠাকুরমশাই বলে যে ওকে বাধা দেওয়ার কোনো দরকার নেই, ও যা করছে করুক। তখন ঠাকুরমশাই বলছে যে ওর মধ্যেই কিছু একটা মানে মানে একটা মানুষ যখন মারা যায়, তার যখন এই শ্রাদ্ধের কাজকর্মগুলো হয়, তো তার যে বিদেহী আত্মা সে ওখানে নাকি উপস্থিত থাকে। এবার ওই যে শ্রাদ্ধের সময় যে চাল কলা বা যে জিনিসগুলো সেই আত্মার উদ্দেশ্যে নিবেদন করা, ও তো ভুল করে সেই কলাটা খেয়ে ফেলেছিল। এবার ব্যাপার হচ্ছে যে এখনও অবধি কিন্তু এই বাড়ির লোক বলুন বা ঠাকুরমশাইও ইভেন তখনও জানতেন না যে কলাটা খেয়েছে। এবার ও যখন ঘুম থেকে উঠেছে, তো ওঠার পরে কী করেছে, ও যে খাটে ছিল, তো সেই খাটটা ঠাকুরমশাই বন্ধন করে দেন। মানে ওই খাটের মধ্যেই ও বসে থাকে, কিন্তু ও মানে নিজেও নামতে চাইছে না, নামতে চাইলেও নামতে পারবে না। তো উঠে বসেছে,
উঠে বসার পরে ঠাকুরমশাই বলেছে যে এই ঘরে বেশি কেউ থাকবে না, আমি থাকবো আর একজন খুব বেশি হলে থাকবে। তো তখন আলোকপর্ণার বর বলে যে আমি থাকবো। ঠাকুরমশাই বলে ঠিক আছে। তো ঠাকুরমশাই তার গুরুদেবের আশীর্বাদী ফুল জল এসব নিয়ে উনি দাঁড়িয়েছিলেন। এবার যেই আলোকপর্ণা ঘুম থেকে উঠেছে ওকে ঠাকুরমশাই বলছে যে মা, তুমি এরকম কেন করছো? তুমি কি ভুল করে ফেলেছিলে এখানে? তুমি জানো তুমি কি করে ফেলেছিলে এখানে? তোমার শরীরের মধ্যে তো তুমি একা নেই, তোমার শরীরের মধ্যে তো অন্য কেউ আছে মনে হচ্ছে। তো তখন না ও ঘাড় নাড়াচ্ছে, মাথা বনবন করে ঘোরাচ্ছে, হাত নাড়াচ্ছে, অদ্ভুত অদ্ভুত বাচ্চারা যেভাবে কোনো কারণ ছাড়াই হাত পা নাড়াতে থাকে সেরকম করছে। এবার মানে আবার ঠাকুরমশাই সেম কথা জিজ্ঞেস করেছে। তখন নাকি ওর একটা জোরে হেঁচকি তোলে। তারপরে নাকি ও খুব কষ্ট করে বলে যে ও তো আমাকে নিবেদন করা কলাটা খেয়ে নিয়েছে, তো আমার তো কাজ এখানে পণ্ড হয়েই গেছে, আমার যে কাজটা হচ্ছিল সে কাজ তো অপূর্ণ রয়ে গেছে। ও আমাকে নিবেদন করা কলা খেয়ে নিয়েছে, তাই জন্যই এরকম অবস্থা। এই কথাটা যখন ওর মুখ থেকেই বেরোলো, কিন্তু মানে বুঝতেই পারছেন সেই গলার আওয়াজ অত্যন্ত আর কি কষ্ট করেও বলছে, অনেক ভারী গলার আওয়াজটা। তো তখন ঠাকুরমশাই, ওর হাজবেন্ড, তারপরে বাড়ির লোকেরাও যখন শোনে, সবাই বুঝতে পারলো যে কেন ওর সাথে এই ঘটনাটা ঘটেছে। ওই কলাটা ভুল করে খেয়ে নিয়েছিল, যেটা ও ভেবেছিল এমনি রাখা আছে, ওর খিদে পেয়েছিল খেয়ে নিয়েছিল। তো তখন ঠাকুরমশাই বলছে যে আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তো উনি তখন ইমিডিয়েট বললেন যে ঠিক আছে, তুমি এই মেয়েটাকে মুক্তি দাও, ও তো কষ্ট পাচ্ছে। তখন আর কি ওর ভিতরে যে ছিল সে বলছে যে আমি তো ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু ওই কাজটা করেছে বলে আজকে ওকে এই বিষয়টার ভোগ করতে হচ্ছে। তো ঠাকুরমশাই বলল সময় নেই, এক্ষুনি এই জিনিসগুলো আমাকে এনে দাও, এক্ষুনি একটা প্রায়শ্চিত্ত করতে হবে, একটা প্রায়শ্চিত্তের পুজো করতে হবে, এবং সেই প্রায়শ্চিত্তের পুজোয় ওকেও বসাতে হবে। তো সেই প্রায়শ্চিত্তের পুজো হয় এবং সেই পুজোটা ভগবানের আশীর্বাদে ঠিকঠাক করে হয়ে যায়। তো তখন ওকে মানে ওর যখন পুরো পুজোটা সব কিছু হয়ে যায়, বলে যে ওকে গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নান করে পুরো শুদ্ধিকরণ করতে হবে, কিছু মন্ত্রতন্ত্র দেয়। তো যায়, গিয়ে গঙ্গা স্নান করে আসো, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়। দেখবেন যখন প্ল্যানচেট করা হয়, যারা দেখবেন প্ল্যানচেটের মিডিয়াম হয়, যাদের উপরে কোনো আত্মা ভর করে বা যাদেরকে মিডিয়াম হিসেবে ইউজ করা হয় কোনো কিছু জানার জন্য, কোনো আত্মার থেকে বা কোনো আত্মাকে আমাদের এই পৃথিবীর যে ইন্টেন্সিটি সেখানে নামানোর জন্য, তো তারপরে কিন্তু তার শরীর খুব খারাপ হয়ে যায়। তো এক্ষেত্রেও যেহেতু ওর শরীরের উপরে ওই আত্মার একটা প্রভাব পড়েছিল বা সেই আত্মার একটা ভর হয়েছিল, তো ওর প্রচণ্ড দুর্বল হয়ে যায়। তো সেমতাবস্থাতেই ওকে কোনো রকমে গঙ্গা স্নান করিয়ে আনা হয় ওকে, এবং ওকে পুরো শুদ্ধিকরণ করিয়ে তারপরে ওকে বাড়িতে আনা হয়, মানে একদম ডাইরেক্ট ওখান থেকে ওরা ওদের বাড়ি চলে আসে। এবং এরপরে ওনার বাড়ির লোককে, মানে যে ভদ্রলোক আর কি মারা গেছিলেন, বলে যে তোমরা কিছুদিনের পরে একটা পিণ্ডদান করে আসবে, পিণ্ডদানটা যদি করে দাও তাহলে একদম সব কিছু ঠিকঠাক হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওই ভদ্রলোক যিনি মারা গেছিলেন তার তো মারা যাওয়ার কথা ছিল না, তার সাডেন ডেথ হয়। বলছে সেটাও একটা কারণ ছিল, কারণ তার এই পৃথিবী থেকে যাওয়ার কথা ছিল না, তখন তার অনেক কাজ বাকি ছিল। তো সব কিছু মিলিয়েই সেও একটা অতৃপ্ত আত্মা হয়ে গেছিল। যাই হোক, তো ওই ঠাকুরমশাই খুব ভালো ছিলেন। তো তিনি যে কাজটা করেছে সেটা একবারেই সফল হয় এবং মেয়েটির শরীর, মানে আলোকপর্ণার শরীর থেকে কিন্তু ওই আত্মার প্রভাব চলে যায়। মোটামুটি 2.5 ঘন্টা লেগেছিল ওই পুজোটা হতে, এবং ওই সময় নাকি অনেক কথা বলেছিল, অনেক রকম বিহেভিয়ার করেছিল। ও নাকি একটা কোষাকুষি রাখা ছিল, যেটা তামার কোষাকুষি, সেখানে জল ছিল। তো সেই কোষাকুষিটাকে হাতের মধ্যে চেপে ধরেছিল, ফলে ওর হাত কেটে যায় রীতিমতো। কিন্তু ও লিখেছে যে এত কিছু হয়, বিশ্বাস করো দিদি আমার কিচ্ছু মনে নেই, মানে আমার পরে আমার মনে হয় যে হ্যাঁ হাতটা কেটে গেছে, জ্বালা করছে, যদি ওষুধ লাগানো হয়েছিল, কিন্তু এত কিছু যে হয়েছে ওর সাথে বা এগুলো যে ও এক্সপেরিয়েন্স করেছে সেগুলোর বিন্দু মাত্র কিছু ওর মনে নেই।
মানে বলছি যে এই পিরিয়ডগুলোতে কী করেছি আমি, সেগুলো আমি হাজব্যান্ডের থেকে, আমার শ্বশুর-শাশুড়ির থেকে শুনি। তবে আমার এটুকু মনে আছে আমার শরীরে খুব অস্বস্তি হতো, এবং সেই অস্বস্তিটা একটা অদ্ভুত অস্বস্তি। মনে হতো যেন আমি শ্বাস নিতে পারছি না, ভিতর থেকে যেন আমাকে কেউ আমার শরীরটাকে কন্ট্রোল করছে। আমি হাত তুলতে পারতাম না, আমি উঠতে চাইলে উঠতে পারতাম না, হয়তো বসতে চাইছি বসতে পারছি না। বলছে এটা একটা খুব বাজে ফিলিংস, এটা মানে যার সাথে হয়েছে সেই একমাত্র জানবে। এবং ও এটা লিখেছে যে এই ঘটনাটা আমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়। আমি আগে খুব হাসি মজা সবসময়, মানে কখনো আমি সিরিয়াস থাকতাম না, যেটা যখন ইচ্ছে হতো করতাম। কিন্তু এই ঘটনাটার পরে আমি এতটা চেঞ্জ হয়ে গেছি যে এখন আমার ছোট ছোট জিনিসগুলোকে নিয়েও আমি খুব ভাবি। কোথাও যাওয়ার আগে, কিছু করার আগে আমি দুবার ভাবি যে এটা করাটা ঠিক হবে কি হবে না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবে। নমস্কার।